হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য প্রাচীন ভারতের ওপর যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ শুরু করেছি, এটি তার পঞ্চম ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব মৌর্য সাম্রাজ্য এই টপিকটির ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, পাশাপাশি প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। এমসিকিউ ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদের একটি বিষয় জানিয়ে দিই যে তোমাদের কম সময়ে বেটার প্রস্তুতির জন্য চ্যাপ্টার ওয়াইজ আলোচনা এবং এমসিকিউ সিরিজের ক্লাস শুরু করেছি। ক্লাসগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্লেলিস্ট আকারে লিঙ্ক তোমরা পেয়ে যাবে। লিঙ্ক ক্লিক করে সহজেই তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারবে। আশা করি আমার এই ক্লাসগুলি তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। এই টপিকের প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, দশরথ, অশোক? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি 324 খ্রিস্টপূর্ব নাগাদ তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার পূর্বে মগধে নন্দ বংশ রাজত্ব করত। এই নন্দ বংশের শেষ শাসক যিনি ছিলেন তিনি হলেন ধননন্দ। চন্দ্রগুপ্ত মৌর্য এই নন্দ বংশের শেষ শাসক ধননন্দকে পরাজিত করে তিনি এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক প্রতিষ্ঠিত এই মৌর্য সাম্রাজ্য প্রায় 324 খ্রিস্টপূর্ব থেকে 187 খ্রিস্টপূর্ব পর্যন্ত রাজত্ব চলেছিল এই মৌর্য বংশের। পুরাণের সাক্ষ্য থেকে জানা যায় যে মৌর্যরা প্রায় 137 বছর রাজত্ব করেছিল। চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার বর্ণনা পাওয়া যায় একটি সাহিত্য গ্রন্থ থেকে, সেটি হলো মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস এই গ্রন্থটি রচনা করেছিলেন বিশাখ দত্ত। এটি খুব ইম্পর্টেন্ট যে কোন সাহিত্য উপাদান থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি নন্দ বংশের উচ্ছেদ করেছিলেন এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের কোন প্রদেশটি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের নয়? উত্তরাপথ, অবন্তিপথ, দক্ষিণাপথ, কলিঙ্গ? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, কলিঙ্গ। কলিঙ্গ এই প্রদেশটি অশোকের সময় মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। এই উত্তরাপথ, অবন্তিপথ, দক্ষিণাপথ আর অপর একটি প্রদেশ ছিল যেটি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, সেটি হল প্রাচ্য। এই উপরের চারটি অর্থাৎ প্রাচ্য, উত্তরাপথ, অবন্তিপথ এবং দক্ষিণাপথ, এই চারটি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এবং কলিঙ্গ এটি মৌর্য সম্রাট অশোকের আমলে। এই প্রাচ্য এই প্রদেশটির রাজধানী ছিল পাটলিপুত্র। উত্তরাপথ এর রাজধানী ছিল তক্ষশিলা। অবন্তিপথ এর রাজধানী ছিল উজ্জয়িনী। দক্ষিণাপথ এর রাজধানী ছিল সুবর্ণগিরি। কলিঙ্গ এর রাজধানী ছিল তোষালি।
এই নামগুলো খুব ভালো করে মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট এগুলি। তাহলে এই উপরের যে চারটি, এই চারটি প্রদেশ ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের। অপরদিকে এই তোষালি, এটি ছিল অশোকের আমলের, অর্থাৎ অশোক কলিঙ্গ জয় করার পর এটি মৌর্য সাম্রাজ্যের প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল। অশোক এই কলিঙ্গ জয় করেছিলেন 261 খ্রিস্টপূর্ব নাগাদ। এবং অশোকের এই নববিজিত রাজ্যটির রাজধানী হয়েছিল তোষালি। নেক্সট কোশ্চেন দেখব, কোন শিলালিপি থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য সুদর্শন হ্রদ নামক একটি জলাধার নির্মাণ করেছিলেন? জুনাগড় শিলালিপি, হাতিগুম্ফা শিলালিপি, ধৌলি শিলালিপি, শাহবাজগড়ি শিলালিপি। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন এ, জুনাগড় শিলালিপি। জুনাগড় শিলালিপিটি হল শক শাসক রুদ্রদামনের শিলালিপি। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে সৌরাষ্ট্রের শাসনকর্তা ছিলেন পুষ্যগুপ্ত। এই পুষ্যগুপ্ত তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এই সুদর্শন হ্রদটি নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে এই সুদর্শন হ্রদ সংস্কার করেছিলেন গুপ্ত শাসক স্কন্দগুপ্ত। নেক্সট কোশ্চেন, কোন সাহিত্য থেকে জানা যায় যে মৌর্যরা শূদ্র বংশীয় ছিল? মুদ্রা রাক্ষস, পরিশিষ্ট পর্বণ, দিব্যবধান, মহাপরিনির্বাণ সূত্র। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, মুদ্রা রাক্ষস। মৌর্যদের বংশ পরিচয় নিয়ে বিভিন্ন রকমের মতবিতর্ক রয়েছে, কারণ বিভিন্ন যে ঐতিহাসিক তথ্যসূত্র রয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়। যেমন দেখো, পুরাণে সেখানে মৌর্যদেরকে শূদ্র বংশীয় বলা হয়েছে। অপরদিকে বিশাখ দত্তের যে মুদ্রা রাক্ষস, সেই মুদ্রা রাক্ষস গ্রন্থে মৌর্যদেরকে বলা হয়েছে বৃষল বা কুলহীন, অর্থাৎ বৃষল শব্দের অর্থ হল শূদ্র। পরিশিষ্ট পর্বণ অর্থাৎ জৈন যে গ্রন্থ, সেখান থেকে জানা যায় যে মৌর্যরা ময়ূর পোষক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। জৈন গ্রন্থ এই পরিশিষ্ট পর্বণে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি এক ময়ূর পোষক বা ময়ূর পালকদের এক প্রজাতান্ত্রিক গোষ্ঠীর দলপতির সন্তান ছিলেন। অপরদিকে বৌদ্ধ তথ্যসূত্র মহাপরিনির্বাণ সূত্র, এ থেকে জানা যায় যে মৌরিয়া নামক প্রজাতান্ত্রিক ক্ষত্রিয় গোষ্ঠীর সন্তান ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থাৎ বিভিন্ন তথ্যসূত্র থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি। কম সময়ে যাতে তোমরা অনেক বেশি ইনফরমেশন জানতে পারো তার জন্য আমি আগে থেকে লিখে রেখেছি। তোমরা অনেকেই কমেন্ট করছো স্পিড করার জন্য, তাই এই প্রথম এইভাবে আগে থেকে লিখে রাখছি যাতে তোমাদের কম সময়ে অনেক ইনফরমেশন জানতে পারো। নেক্সট কোশ্চেন দেখব, মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? চালুক্য বংশ, মৌর্য বংশ, পল্লব বংশ, গুপ্ত যুগ। মেগাস্থিনিসের লেখা চন্দ্রগুপ্ত মৌর্যের ইতিহাস অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। ইন্ডিকা
এই গ্রন্থটি মেগাস্থিনিস তিনি রচনা করেছিলেন, তবে গ্রন্থের মূল রচনাটি পাওয়া যায়নি। বিভিন্ন গ্রিক এবং রোমান লেখকদের রচনায় মেগাস্থিনিসের এই ইন্ডিকা গ্রন্থের উদ্ধৃতি পাওয়া গেছে এবং তাদের রচনা থেকেই এই ইন্ডিকা গ্রন্থটি পুনর্গঠিত হয়েছে। যে সমস্ত গ্রিক বা রোমান লেখকদের রচনা থেকে ইন্ডিকার উদ্ধৃতি পাওয়া গেছে সেগুলো একটু দেখে নাও, যেমন স্ট্র্যাবো, দ্বিতীয়ত ডিওডোরাস, আরিয়ান, প্লিনি, এদের এই রচনা থেকেই ইন্ডিকা গ্রন্থের পুনর্গঠন। এ প্রসঙ্গে বলে রাখি যে মেগাস্থিনিস তিনি গ্রিক শাসক সেলুকাসের দূত হিসাবেই তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে ভারতে এসেছিলেন। মেগাস্থিনিস তিনি আনুমানিক 304 খ্রিস্টপূর্ব থেকে 299 খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়কালে তিনি পাটলিপুত্রে ছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে থাকাকালীন সময়েই তিনি এই ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, অশোকের লিপির পাঠোদ্ধার করেন কে? জেমস প্রিন্সেপ, আলেকজান্ডার কানিংহাম, ম্যাক্স মুলার, মার্টিমার হুইলার। অশোকের লিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ তিনি 1837 খ্রিস্টাব্দে অশোকের লিপির পাঠোদ্ধার করেছিলেন। এ প্রসঙ্গে অশোকের শিলালিপি সম্পর্কে বিশেষ কিছু তথ্য জেনে নাও। যেমন দেখো, অশোকের শিলালিপিগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়। একটি শিলালেখ বা যাকে আমরা রক এডিক্ট বলে জানি, স্তম্ভলেখ, পিলার এডিক্ট, গুহালেখ, কেভ এডিক্ট। অশোকের এই শিলালেখগুলি আবার 2টি ভাগে বিভক্ত, প্রধান শিলালেখ, অপ্রধান শিলালেখ। প্রধান শিলালেখের সংখ্যা 14টি আর অপ্রধান শিলালেখের সংখ্যা 12টি। স্তম্ভলেখগুলো আবার 2টি ভাগে বিভক্ত, প্রধান স্তম্ভলেখ 7টি এবং অপ্রধান স্তম্ভলেখ সেটি 6টি। গুহালেখ 3টি গুহালেখ রয়েছে। 3টে গুহালেখ হল বরাবর, কান্দাহার এবং লাগমন। অশোকের এই শিলালেখগুলিতে যে সমস্ত লিপি ও ভাষা ব্যবহৃত হয়েছে, যেমন দেখো ব্রাহ্মী লিপি এবং প্রাকৃত ভাষা। অশোকের বেশিরভাগ লিপিগুলি এই ব্রাহ্মী লিপি এবং প্রাকৃত ভাষাতেই উৎকীর্ণ। এছাড়া খরষ্টি ব্যবহার হয়েছে, গ্রিক ও অ্যারামাইক ব্যবহার হয়েছে। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের কোন শাসক দেবনাম প্রিয় নামে পরিচিত? অমোঘবর্ষ, খারবেল, অশোক, কনিষ্ক। অশোক তিনি দেবনাম প্রিয় এই নামে পরিচিত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। মাস্কি লেখতে প্রিয়দর্শী অশোক এই শব্দটির উল্লেখ রয়েছে এবং এই প্রমাণ থেকে আমরা জানতে পারি যে দেবনাম প্রিয় প্রিয়দর্শী হলেন অশোক। অশোকের বেশিরভাগ শিলালেখতে সেখানে দেবনাম প্রিয় প্রিয়দর্শী এই নামটির উল্লেখ রয়েছে। এখন এই দেবনাম প্রিয় প্রিয়দর্শী আসলে কোন শাসক এই নিয়ে বিতর্ক ছিল। পরবর্তীকালে যখন মাস্কি লেখতে এই প্রিয়দর্শী অশোক শব্দটির উল্লেখ পাওয়া গেছে, তখন থেকে এই বিষয়ে স্পষ্ট যে দেবনাম প্রিয়
এটি সম্রাট অশোকের উপাধি। নেক্সট কোশ্চেন, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু, শশাঙ্ক। সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন পর্যটক ভারতে এসেছিলেন? ফাহিয়েন, হিউয়েন-সাং, মেগাস্থিনিস, স্ট্র্যাবো। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস তিনি ভারতে এসেছিলেন। মেগাস্থিনিসের বিষয়টি আগে ডিটেল ডিসকাস করেছি। নেক্সট কোশ্চেন, গ্রিকদের লেখায় কাকে স্যান্ড্রোকট্টাস বলে উল্লেখ করা হয়েছে? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, ধননন্দ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন, অশোকের শিলালিপি থেকে নিম্নের কোন তথ্যটি পাওয়া যায়? অপশন এ জীবনী, অপশন বি অভ্যন্তরীণ নীতি, অপশন সি বৈদেশিক নীতি, অপশন ডি উপরের সবকটি। অশোকের শিলালিপি থেকে অশোকের জীবনী সম্পর্কে তথ্য জানা যায়। তার রাজত্বকালের বিভিন্ন অভ্যন্তরীণ নীতি সম্পর্কেও তথ্য জানা যায় এবং বৈদেশিক নীতি সম্পর্কেও তথ্য জানা যায়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরের সবকটি। নেক্সট কোশ্চেন, কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, রাজা কনক। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য। কৌটিল্য তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং কৌটিল্যের সাহায্য নিয়েই চন্দ্রগুপ্ত মৌর্য তিনি নন্দ বংশের উচ্ছেদ সাধন করেছিলেন এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। এই কৌটিল্যর বিখ্যাত রচনা ছিল অর্থশাস্ত্র, এই গ্রন্থটি। কৌটিল্যের এই অর্থশাস্ত্র গ্রন্থ থেকে মৌর্যদের আর্থসামাজিক এবং রাজনৈতিক ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। কৌটিল্য তিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। এই কৌটিল্য তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে তক্ষশিলায় নিয়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি তাকে সামরিক শিক্ষা প্রদান করেছিলেন। কৌটিল্য তিনি কাশ্মীরি ব্রাহ্মণ ছিলেন। নেক্সট কোশ্চেন, রুম্মিন্দেই স্তম্ভ অশোক স্থাপন করেছিলেন বুদ্ধের কোন স্মৃতির উদ্দেশ্যে? জন্মস্থান, বৌদ্ধত্ব লাভ, প্রথম ধর্মপ্রচারের স্থান, মৃত্যুস্থান। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, জন্মস্থান। রুম্মিন্দি এই শিলালেখটি পাওয়া গেছে লুম্বিনীতে। লুম্বিনী এটি গৌতম বুদ্ধের জন্মস্থান এবং এই গৌতম বুদ্ধের জন্মস্থানের কারণে অশোক তিনি এই লুম্বিনী গ্রামের ভাগ আদায় কমিয়েছিলেন এবং ভাগ আদায় কমিয়ে করেছিলেন 1/8 অংশ। অপরদিকে এই গ্রাম থেকে তিনি বলি আদায় সেটি বন্ধ করেছিলেন, অর্থাৎ এই গ্রাম থেকে তিনি বলি আদায় করেননি। এটা খুব ইম্পর্টেন্ট, তাই বলে রাখলাম। ভাগ এবং বলি মৌর্য যুগের দুটি কর এবং এই ভাগ আদায় তিনি কমিয়েছিলেন 1/8 অংশ, অর্থাৎ মৌর্যরা 1/6 অংশ রাজস্ব আদায় করত। এক্ষেত্রে তিনি এই লুম্বিনী গ্রাম থেকে 1/8 অংশ ভাগ আদায় করতেন এবং বলি আদায় করতেন না।
নেক্সট কোশ্চেন, অশোক এবং মৌর্য সাম্রাজ্যের পতন গ্রন্থটি কে রচনা করেন? ডিএন ঝা, রমিলা থাপার, রামশরণ শর্মা, এল ব্যাসাম। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, রমিলা থাপার। রমিলা থাপার তিনি এই গ্রন্থে অশোকের নীতিগুলি মৌর্য সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে কতখানি দায়ী ছিল বা মৌর্য সাম্রাজ্যের পতনের দিকটি নিয়ে বেশি ফোকাস করেছেন। নেক্সট কোশ্চেন, কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, বৌদ্ধ ধর্ম। অশোক তিনি কলিঙ্গ যুদ্ধ করেছিলেন 261 খ্রিস্টপূর্ব নাগাদ, এবং এই কলিঙ্গ যুদ্ধের পর অশোকের কার্যত মনোভাব পরিবর্তন ঘটে, অর্থাৎ তিনি হিংসাত্মক নীতি পরিত্যাগ করে তিনি অহিংসার দিকে ধাবিত হন এবং এক্ষেত্রে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্মের প্রতি অশোকের যে অনুরাগের প্রমাণ পাওয়া যায় দুটি শিলালেখ থেকে, একটি বৈরাট শিলালেখ, অপরটি ভাবরু শিলালেখ। এই দুই শিলালেখ থেকে বৌদ্ধ ধর্মের প্রতি তার অনুরাগের প্রমাণ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের নন্দদের পতন সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ আছে? মৃচ্ছকটিক, দেবী চন্দ্রগুপ্তম, মত্তবিলাস, মুদ্রা রাক্ষস। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, মুদ্রা রাক্ষস। বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস, এই মুদ্রা রাক্ষস নাটকই সেখানে চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক ধননন্দকে উচ্ছেদের কাহিনী বর্ণিত হয়েছে। মুদ্রা রাক্ষস হতে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্যের মা ছিলেন মুরা, এবং এই মুরা তিনি নন্দবংশীয় রাজা, কোনো এক নন্দবংশীয় রাজার তিনি স্ত্রী ছিলেন, তিনি শূদ্র পত্নী ছিলেন। অর্থাৎ এই যে সাহিত্যিক উপাদান, এখান থেকে আমরা এই বিষয়টি জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্যের মা তিনি ছিলেন শূদ্র এবং চন্দ্রগুপ্ত মৌর্যের প্রতিষ্ঠিত মৌর্য রাজবংশ ছিল শূদ্র বংশীয়। নেক্সট কোশ্চেন, কোন প্রাচীন ভারতীয় শাসক প্রথম আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছিল? মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি গ্রিক শাসক সেলুকাসের সঙ্গে এই চুক্তি করেছিলেন। সেলুকাস তিনি আলেকজান্ডারের সেনাপতি ছিলেন এবং আলেকজান্ডার যখন দেশে ফিরে যান তখন তিনি সেলুকাসকে উত্তর পশ্চিম সীমান্তের শাসক হিসাবে নিযুক্ত করেছিলেন। এই সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের একটি যুদ্ধ হয় আনুমানিক 305 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, এবং এই যুদ্ধের পরই সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের একটি চুক্তি হয়েছিল, যে চুক্তি অনুযায়ী সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যকে কাবুল, কান্দাহার এবং হিরাট মাকরান অঞ্চল প্রদান করেছিলেন, এবং বিনিময়ে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি সেলুকাসকে 500 রণহস্তি প্রদান করেছিলেন। এমনকি চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাসের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। সেলুকাসের কন্যা হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ হয়েছিল। তাহলে সেলুকাসের কন্যার নাম কি? হেলেন। এই হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ হয়েছিল।
চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সেলুকাসের যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধটা ব্যাটেল অফ লিবারেশন নামে পরিচিত। ব্যাটেল অফ লিবারেশন। এ প্রসঙ্গে বলে রাখি, চন্দ্রগুপ্ত মৌর্য তিনি উত্তর পশ্চিম সীমান্তের আরও 3 জন গ্রিক শাসককে পরাজিত করেছিলেন। সেই 3 জন গ্রিক শাসক হলেন ইউডেমাস, ট্যাক্সিলিস ও পাইথন। এই 3 জন গ্রিক শাসককে পরাজয় করে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে মৌর্য কর্তৃত্বকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই সমস্ত কিছু ঘটেছিল আনুমানিক 321 খ্রিস্টপূর্ব থেকে 317 খ্রিস্টপূর্বের মধ্যে। নেক্সট কোশ্চেন, কোথায় সবচেয়ে বেশি অশোক প্রাকৃত ও খরষ্টি ভাষা শিলালিপির ক্ষেত্রে ব্যবহার করেছিলেন? মানসেরা, শাহবাজগাড়ি, অপশন সিতে আছে এ ও বি উভয়ই, অপশন ডি ধৌলি। অশোকের যে শিলালেখগুলি রয়েছে সেই শিলালেখগুলিতে খরষ্টি এবং প্রাকৃত ব্যবহার হয়েছে মানসেরা এই শিলালেখতে, শাহবাজগাড়ি এই শিলালেখতে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এ ও বি উভয়ই। অশোকের বেশিরভাগ শিলালেখগুলো ব্রাহ্মী লিপি ও প্রাকৃত ভাষা ব্যবহার হয়েছে। আসলে ব্রাহ্মী লিপি এবং প্রাকৃত ভাষা যেটা সর্বসাধারণের বোধগম্য ছিল, যে কারণে অশোক তার ম্যাক্সিমাম শিলালেখগুলি ওই ব্রাহ্মী লিপি ও প্রাকৃত ভাষাতেই উৎকীর্ণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, লোমস ঋষি গুহা অশোক কাদেরকে দান করেছিলেন? অপশন এ আজীবিক সন্ন্যাসীদের, অপশন বি জৈন সন্ন্যাসীদের, অপশন সি ব্রাহ্মণদের, অপশন ডি শ্রীলঙ্কান বৌদ্ধদের। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আজীবিক সন্ন্যাসীদের। লোমস ঋষি গুহা এটি বরাবর পাহাড়ের একটি গুহা। এই বরাবর পাহাড়টি বর্তমানে বিহারে অবস্থিত। এই বরাবর পাহাড়ের 4টি গুহা রয়েছে। এই 4টি গুহা সম্পর্কে একটু দেখে নাও। লোমস ঋষি গুহা, সুদামা, বিশ্বকর্মা, করণ চৌপার। এই গুহাগুলি অশোক আজীবিক সম্প্রদায়ের জন্য উৎসর্গ করেছিলেন। নেক্সট, মৌর্যদের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, বৈশালী, লুম্বিনী, গয়া। মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। এই পাটলিপুত্র নগরটির প্রতিষ্ঠাতা ছিলেন উদয়ীন। এই উদয়ীন তিনি মগধের হর্যঙ্ক বংশের শাসক ছিলেন। উদয়ীন তিনি রাজগৃহ বা রাজগীর থেকে এই পাটলিপুত্রের রাজধানী স্থানান্তর করেছিলেন। তাহলে দেখো, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পেয়ে যাচ্ছ যে পাটলিপুত্রে প্রথম রাজধানী কে স্থাপন করেছিলেন? উদয়ীন, তিনি হর্যঙ্ক বংশের শাসক। নেক্সট কোশ্চেন, রাজতরঙ্গিনী অনুসারে অশোকের প্রিয় দেবতা হলেন শিব, বিষ্ণু, বাসুদেব,
বুদ্ধ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ শিব। রাজতরঙ্গিনী এই গ্রন্থটি রচনা করেন কলহন এবং এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন বিবৃতিটি ভুল? অপশন এ কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা এবং পরামর্শদাতা। অপশন বি চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসার পরে উত্তরসূরি হন। অপশন সি চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে শত্রুদের বিনাশকারী বা অমিত্র কোটাস নামে পরিচিত ছিল। অপশন ডি চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতে অনাহারে মারা গিয়েছিলেন বলে জানা যায়। যে চারটি বিবৃতি আমরা এখানে দেখলাম, এই চারটি বিবৃতির মধ্যে ভুল বিবৃতিটি হলো অপশন সি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি অমিত্র কোটাস নামে পরিচিত ছিলেন না, অমিত্র কোটাস নামে পরিচিত ছিলেন বিন্দুসার। অপরদিকে কৌটিল্য তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের পরামর্শদাতা বা উপদেষ্টা ছিলেন, সেটা আমরা আগেই ডিসকাস করেছি। চন্দ্রগুপ্ত মৌর্যের পর বিন্দুসার তিনি উত্তরসূরি হয়েছিলেন। আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ বিন্দুসার তিনি মৌর্য সিংহাসনে বসেন এবং তার রাজত্বকালের সমাপ্তি ছিল 273 খ্রিস্টপূর্ব। 273 খ্রিস্টপূর্বের পর অশোক তিনি মৌর্য সাম্রাজ্যের শাসক হয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি দক্ষিণ ভারত চলে গিয়েছিলেন, অর্থাৎ 300 খ্রিস্টপূর্ব নাগাদ তিনি সিংহাসন ত্যাগ করেন এবং দক্ষিণ ভারতে তিনি ভদ্রবাহুর সঙ্গে চলে যান। ভদ্রবাহু ছিলেন একজন জৈন সন্ন্যাসী এবং দক্ষিণ ভারতে গিয়ে জৈন যে আদর্শ অনুযায়ী তিনি অনশন করেন এবং মৃত্যুবরণ করেছিলেন। এ প্রসঙ্গে বলে রাখি যে চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতের যে স্থানে তিনি মারা গিয়েছিলেন সেই স্থানটির নাম হল শ্রবণ বেলাগোলা। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের স্মৃতিতে এখানে পরবর্তীকালে একটি গুহা নির্মাণ করা হয়েছিল, সেটির নাম চন্দ্রগিরি। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন উৎস থেকে জানা যায় শ্রীনগর অশোক দ্বারা নির্মিত হয়? কলহনের রাজতরঙ্গিনী, দিব্যবধান, তারানাথের তিব্বতের ইতিহাস, মহাবংশ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কলহনের রাজতরঙ্গিনী। তাহলে কলহনের রাজতরঙ্গিনী থেকে আমরা দুটো ইনফরমেশন পেলাম। একটি হলো যে অশোক তিনি শৈব ধর্মের প্রতি অনুরাগী ছিলেন, অপরটি তিনি শ্রীনগর প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে গ্রিক রাষ্ট্রদূত ছিল না যে মৌর্য দরবারে ছিলেন? মেগাস্থিনিস, ডায়োডোরাস, ডেইমাকাস, ডায়োনিসাস। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ডায়োডোরাস। মেগাস্থিনিস তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন, সেলুকাসের দূত ছিলেন, এই বিষয়টি আগে বলেছি। অপরদিকে এই যে ডাইমেকাস এবং ডায়োনিসাস এই দুজন দূত ছিলেন, প্রথম অ্যান্টিওকাস তিনি ছিলেন সিরিয়ার গ্রিক রাজা, তার যে দূত ছিলেন ডেইমাকাস, এই ডেইমাকাস তিনি বিন্দুসারের দরবারে এসেছিলেন। অপরদিকে টলেমি ফিলাডেলফাস তার দূত ছিলেন ডায়োনিসাস, তিনি বিন্দুসারের দরবারে এসেছিলেন। টলেমি ফিলাডেলফাস তিনি মিশরের গ্রিক রাজা ছিলেন। এ প্রসঙ্গে বলে রাখি যে বিন্দুসার
এই সিরিয়ার গ্রিক রাজা প্রথম অ্যান্টিওকাসকে তিনি একজন দার্শনিক মধুর সুরা এবং ডুমুর পাঠাতে বলেছিলেন, এবং এই প্রথম অ্যান্টিওকাস তিনি তাকে দার্শনিক পাঠাননি, কিন্তু মধুর সুরা এবং ডুমুর পাঠিয়েছিলেন। তিনি বিন্দুসারকে বলেছিলেন যে দার্শনিক যেহেতু রপ্তানিযোগ্য পণ্য নয়, তাই তিনি দার্শনিক পাঠাতে পারবেন না। এই বিষয়টি ইম্পর্টেন্ট, তাই তোমাদের জানিয়ে রাখলাম। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগের বংশগত সৈন্যরা কি নামে পরিচিত? বৃতাকাস, মৌলা, ভদ্রাকি, অটাভিউয়ালা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, মৌলা। নেক্সট কোশ্চেন, কৌটিল্যের অর্থশাস্ত্রে মূলত আলোচিত হয়েছে অপশন এ রাজনৈতিক রাষ্ট্রীয় বিষয়, অপশন বি সামাজিক বিষয়, অপশন সি অর্থনৈতিক মতবাদ, অপশন ডি সামরিক বিষয়। কৌটিল্যের অর্থশাস্ত্রে সেখানে রাজনৈতিক রাষ্ট্রীয় বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, অশোক কোন শিলালেখতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা ও যুদ্ধত্যাগের কথা উল্লেখ করেছেন? মাস্কি লেখ, ত্রয়োদশ শিলালেখ, একাদশ শিলালেখ, দশম শিলালেখ। অশোকের কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায় ত্রয়োদশ শিলালেখতে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। অশোক তিনি কলিঙ্গ যুদ্ধ করেছিলেন 261 খ্রিস্টপূর্বাব্দে। এখন প্রশ্ন হলো যে অশোক কেন কলিঙ্গ যুদ্ধ করেছিলেন? অশোকের কলিঙ্গ যুদ্ধের সম্ভাব্য কারণ ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক। ডক্টর ভান্ডারকরের বর্ণনা থেকে বা গবেষণা থেকে জানা যায় যে বিন্দুসারের আমল থেকে কলিঙ্গ দক্ষিণের যে চোল এবং পাণ্ড্য রাজ্য ছিল সেই রাজাদের সঙ্গে জোট বেঁধে তার বিরুদ্ধে বাধা দিয়েছিল। এছাড়া অশোকের সময়ে কলিঙ্গ একটি পরাক্রান্ত রাজ্যে পরিণত হয়েছিল, যেটা মৌর্য সাম্রাজ্যের পক্ষে বিপজ্জনক ছিল। তাই নিজ রাজ্যের নিরাপত্তার রক্ষার্থে কলিঙ্গকে জয় করা একান্ত প্রয়োজন ছিল। এছাড়া অর্থনৈতিক দিক থেকে কলিঙ্গেরও যথার্থ গুরুত্ব ছিল, যেমন দক্ষিণ ভারতে যাওয়ার যে স্থল এবং জলপথ, এবং সেটা কলিঙ্গ নিয়ন্ত্রণ করত, কলিঙ্গের মধ্য দিয়ে সম্ভব হতো। তাই কলিঙ্গ জয় একান্ত প্রয়োজন ছিল। অশোক 261 খ্রিস্টপূর্বে তিনি ভয়াবহ এক যুদ্ধের দ্বারা কলিঙ্গ জয় করেছিলেন। এই কলিঙ্গ যুদ্ধে প্রায় 1 লক্ষ লোক নিহত হয়েছিল এবং 1.5 লক্ষ লোক বন্দী হয়েছিল। অশোকের এই কলিঙ্গ জয়ের পর তিনি মর্মাহত হন এবং তারপর তিনি রাজ্য জয় নীতি ছেড়ে ধর্ম বিজয় নীতি নিয়েছিলেন। এবং এই যে কলিঙ্গ তিনি জয় করলেন, কলিঙ্গ জয় করার পর এই কলিঙ্গের রাজধানী করেন তোষালি। এরপরই অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হয়েছিলেন। এরপর তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আসক্ত হন এবং তিনি ধম্ম নীতির দ্বারা তিনি রাজ্যের সর্বত্র অহিংসা এবং শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, বুদ্ধ গয়াতে মহাবোধিনী মন্দির কে নির্মাণ করেছিলেন? গোপাল, অশোক, দেবপাল, ধর্মপাল। বুদ্ধগয়াতে মহাবোধি মন্দির নির্মাণ করেছিলেন অশোক। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। বুদ্ধগয়া যেখানে গৌতম বুদ্ধ তিনি নির্বাণ লাভ করেছিলেন। নেক্সট কোশ্চেন, মৌর্য সময়কালে কোন কেন্দ্র শিক্ষা সংস্কৃতির অন্যতম স্থান হয়ে উঠেছিল? উজ্জয়িনী, নালন্দা, তক্ষশিলা, বলভী। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, তক্ষশিলা।
নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতে কোন শাসক অমিত্রঘাত উপাধি গ্রহণ করেন? অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক। অমিত্রঘাত এই উপাধিটি নিয়েছিলেন বিন্দুসার। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, কোন গ্রিক শাসককে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন? পুরু, আলেকজান্ডার, সেলুকাস, অম্বি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, সেলুকাস। সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের যে সম্পর্ক সেটা আমরা আগে ডিসকাস করেছি। নেক্সট কোশ্চেন, পাটলিপুত্র নগর এর মৌর্য শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য কোন সাহিত্য উপাদান থেকে পাওয়া যায়? ইন্ডিকা, অর্থশাস্ত্র, মুদ্রা রাক্ষস, অশোকের শিলালিপি। পাটলিপুত্রের নগরের মৌর্য শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। পাটলিপুত্র নগরের পৌর প্রশাসন ব্যবস্থা পরিচালিত হতো 6টি সমিতির দ্বারা এবং এই 6টা সমিতিতে 5 জন করে সদস্য থাকত। তাহলে এই যে পাটলিপুত্রের পৌর প্রশাসন, সেখানে 30 জন অস্টিনময় নিযুক্ত ছিলেন পৌর প্রশাসন পরিচালনা করার ক্ষেত্রে। অর্থাৎ শহরে নিযুক্ত বা পৌর প্রশাসন ব্যবস্থায় নিযুক্ত কর্মচারীদের বলা হতো অস্টিনময়। এক্ষেত্রে 6টা সমিতি এবং প্রতিটা সমিতিতে 5 জন করে সদস্য, টোটাল এই 30 জন অস্টিনময়ের দ্বারাই পাটলিপুত্রের যে পৌর প্রশাসন ব্যবস্থা সেটা পরিচালিত হতো। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে অশোকের ব্যক্তিগত নাম উল্লেখ আছে? কলসি, রুম্মিন্দেই, বিশেষ কলিঙ্গ লেখ, মাস্কি। অশোকের ব্যক্তিগত নাম উল্লেখ রয়েছে এই মাস্কি লেখতে। প্রিয়দর্শী অশোক, এই বিষয়টি আগেও বলেছি যে মাস্কি লেখতে এই নামটি উল্লেখ রয়েছে, যেটা অশোকের ব্যক্তিগত নাম। রুম্মিন্দেই থেকে মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিবরণ পাওয়া যায়, যেটা লুম্বিনী গ্রামে পাওয়া গেছে। যে বিষয়টা আগে বলেছি যে গৌতম বুদ্ধের জন্মস্থান এবং সেখানে অশোক তিনি বলি আদায় করেননি এবং ভাগ কমিয়ে দিয়েছিলেন। নেক্সট, নিম্নের কোন ভাস্কর্যে রাজা অশোকের প্রতিকৃতি উল্লেখ আছে? বঙ্গনাহালি, সাঁচি, শাহবাজগড়ি, লোহাগড়া। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, বঙ্গনাহালি। এই বঙ্গনাহালিতে অশোকের প্রতিকৃতি উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন সন্ন্যাসী সম্রাট অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেছিল? বিষ্ণুগুপ্ত, উপগুপ্ত, ব্রহ্মগুপ্ত, উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, উপগুপ্ত। উপগুপ্ত তিনি অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেছিলেন। অশোকের বৌদ্ধ ধর্মের প্রতি তার যে আসক্তি বা বৌদ্ধ ধর্মের প্রতি তার যে অনুরাগ, এর প্রমাণ পাওয়া যায় বৈরাট এবং ভাবরু শিলালেখ থেকে। এই বিষয়টি আগেও বলেছি, এবারে বলে তোমাদের একটু রিমাইন্ড দিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন, অশোকের সারনাথ স্তম্ভ কোন প্রাণীর প্রতিকৃতি খোদাই করা নেই? ঘোড়া, হাতি, সিংহ, গন্ডার। অশোকের সারনাথ স্তম্ভে গন্ডার এই প্রাণীর প্রতিকৃতি নেই। অশোকের সারনাথ স্তম্ভে ঘোড়া, হাতি, সিংহ এবং ষাঁড় এর প্রতিকৃতি ছিল, কিন্তু গন্ডারের কোনো প্রতিকৃতি ছিল না। নেক্সট কোশ্চেন, কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়?
চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এই সুদর্শন হ্রদ খনন করেছিলেন পুষ্যগুপ্ত। তিনি সৌরাষ্ট্রের শাসক ছিলেন বা শাসনকর্তা ছিলেন, এবং এই সুদর্শন হ্রদ সংস্কার করেছিলেন গুপ্ত শাসক স্কন্দগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে এই সুদর্শন হ্রদ খননের যে বর্ণনা পাওয়া যায় জুনাগড় শিলালেখ থেকে। এই জুনাগড় শিলালেখটি শক শাসক রুদ্রদামনের শিলালেখ। নেক্সট কোশ্চেন, কলিঙ্গ যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয়েছিল? মহানদী, দয়া, কাবেরী, গোদাবরী। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, দয়া নদীর তীরে। ধবলগিরি পাহাড়ের পাদদেশে দয়া নদীর তীরে এই কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ধম্ম কথাটি অশোক প্রথম কোন লিপিতে ব্যবহার করেন? মাস্কি লিপি, মানসেরা লিপি, সোপারা লিপি, কান্দাহার লিপি। ধম্ম কথাটি অশোক সর্বপ্রথম ব্যবহার করেছিলেন এই মাস্কি লিপিতে। এখন প্রশ্ন হলো যে অশোকের প্রবর্তিত এই ধম্ম কি? ধম্ম কি বৌদ্ধ ধর্ম? এই অর্থে ধম্ম কিন্তু বৌদ্ধ ধর্ম নয়। ধম্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে অনেক ফারাক রয়েছে। বৌদ্ধ ধর্মের যে নীতি এবং আদর্শ তা ধম্মের মধ্যে ছিল না, অর্থাৎ নির্বাণ লাভ বা অষ্টাঙ্গিক মার্গ এই সমস্ত কিছু ধম্মের মধ্যে পাওয়া যায় না। আসলে অশোক যে ধম্ম প্রবর্তন করেছিলেন সেই ধম্ম ছিল একটি ভাবাদর্শ যার মধ্যে আর্থ সামাজিক এবং রাজনৈতিক মাত্রা ছিল। অর্থনৈতিক দিক থেকে এর মাত্রা ছিল যে অশোক ধম্মনীতিতে তিনি অহিংসার ওপর গুরুত্ব দিয়েছিলেন, এবং এর ফলে দেখা যায় যে যারা শিকারী এবং মৎস্যজীবী শ্রেণী তারা কৃষক শ্রেণীতে রূপান্তরিত হয়েছিল। আসলে নতুন জনপদ নিবেশ গঠন করা মৌর্য যুগে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। সেটা কৌটিল্য তার অর্থশাস্ত্রে উল্লেখ করেছেন যে কৃষি জমি সম্প্রসারণের জন্য নতুন জনপদ নিবেশ গঠন করতে হবে, এবং অশোক এক্ষেত্রে অহিংসা নীতির দ্বারা তিনি শিকারী বা মৎস্যজীবী শ্রেণীকে কৃষক শ্রেণীতে উন্নীত করতে চেয়েছিলেন। কারণ লাগমানের একটি শিলালেখতে সেখানে তিনি বলেছেন যে যারা শিকার এবং মাছ ধরায় অতিরিক্ত আসক্ত তাদের এলাকা থেকে বিতাড়িত করতে হবে। অপরদিকে এই যে ধম্মের সঙ্গে একটা সামাজিক মাত্রা ছিল, অশোক ধম্মনীতির দ্বারা তিনি সংকীর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এবং গোষ্ঠী ঊর্ধ্বে উঠতে চেয়েছিলেন, এবং ধম্মের দ্বারা তিনি বেশ কিছু সামাজিক আচরণ বিধি দ্বারা তিনি ব্যক্তির যে চরিত্র সেই ব্যক্তির চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন। আসলে অশোক এই ধম্ম নীতির দ্বারা ব্যক্তি জীবন এবং সমাজ উভয়কেই পরিশুদ্ধ করতে চেয়েছিলেন। কারণ অশোকের দ্বিতীয় এবং সপ্তম যে স্তম্ভলিপি ছিল সেই স্তম্ভলিপিতে তিনি বেশ কিছু মানবিক গুণ অনুশীলনের কথা বলেছেন। যেমন দয়া, দান, সুচিতা, ভদ্রতা, সৎকর্ম। এছাড়া বেশ কিছু চারিত্রিক কলুষতা থেকে তিনি মুক্ত থাকার কথাও বলেছিলেন, যাকে বলা হয় অপোসিনব। এই অপোসিনবর মধ্যে যে যে বিষয়গুলি তিনি অন্তর্ভুক্ত করেছিলেন সেগুলি হল উগ্রতা, হিংসা, নিষ্ঠুরতা,
ক্রোধ ও ঈর্ষা। এই বিষয়টি ইম্পর্ট্যান্ট, তাই জানিয়ে রাখলাম। তোমাদের হয়তো এইভাবে কোশ্চেন আসতে পারে যে অশোকের অসিনবর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল না। তাহলে 5টি, অর্থাৎ উগ্রতা, হিংসা, নিষ্ঠুরতা, ক্রোধ ও ঈর্ষা, এটি অসিনবর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। নেক্সট কোশ্চেন, অশোক পশু হত্যা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন পঞ্চম মুখ্য গিরিশাসনে, প্রথম মুখ্য গিরিশাসনে, ষষ্ঠ মুখ্য গিরিশাসনে, সপ্তম মুখ্য গিরিশাসনে। অশোকের পশু হত্যা নিষিদ্ধ করার নির্দেশ রয়েছে প্রথম মুখ্য গিরিশাসনে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। এই পঞ্চম মুখ্য গিরিশাসনে সেখানে ধম্ম মহামাত্রদের কাজকর্মের তালিকা রয়েছে। ধম্ম মহামাত্র। ষষ্ঠ গিরিশাসনে দক্ষ প্রশাসনের প্রয়োজনীয়তা সম্পর্কে উল্লেখ রয়েছে। সপ্তম মুখ্য গিরিশাসনে সেখানে প্রজাদের প্রতি তার সহিষ্ণুতা ও সমবেদনা বা সামাজিক কল্যাণের বিষয়ে উল্লেখ রয়েছে। সহিষ্ণুতা, সমবেদনা, সামাজিক কল্যাণ। নেক্সট কোশ্চেন দেখো, আমরা তোমাকে ডুমুর আর ওয়াইন পাঠাবো, কিন্তু গ্রিসে আইন অনুসারে একজন দার্শনিককে বিক্রি করা নিষিদ্ধ। কে কাকে এই লেখা লিখেছে? সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যকে, অ্যান্টিওকাস বিন্দুসারকে, অ্যান্টিগোনাস অশোককে, আলেকজান্ডার বিন্দুসারকে। এই লেখাটি লিখেছিল অ্যান্টিওকাস বিন্দুসারকে। বিন্দুসার তিনি অ্যান্টিওকাসের কাছ থেকে তিনি ডুমুর, মধুর যে সুরা এবং একজন দার্শনিক পাঠাতে বলেছিলেন, কিন্তু তিনি দার্শনিক পাঠাননি এবং ডুমুর এবং যে মধুর সুরা চেয়েছিলেন এই দুটি দিয়েছিলেন, কিন্তু দার্শনিক দেননি। এই প্রসঙ্গটি তিনি বিন্দুসারকে লিখেছিলেন। নেক্সট কোশ্চেন, সপ্তজাতি তত্ত্বের প্রবক্তা কে? মেগাস্থিনিস, ফাহিয়েন, হিউয়েনসাং, উপরের কোনোটি নয়। সপ্তজাতি তত্ত্বের প্রবক্তা হলেন মেগাস্থিনিস। মেগাস্থিনিস তিনি ভারতের 7টি জাতির উপস্থিতি লক্ষ্য করেছিলেন। এই 7টি জাতিকে একত্রে সপ্তজাতি বলা হয়। যে 7টা জাতি অশোক তার বিবরণীতে উল্লেখ করেছেন, সেই 7টা জাতি হল, প্রথম শ্রেণীতে রয়েছে বা প্রথমেই রয়েছে দার্শনিক, তারপর কৃষক, তারপর পশুপালক ও শিকারী, চতুর্থে কারিগর ও ব্যবসায়ী, পঞ্চমে রয়েছে সৈন্য, ষষ্ঠতে গুপ্তচর, সপ্তমে প্রশাসক গোষ্ঠী।
মেগাস্তিনিস যে সপ্তজাতি তত্ত্ব দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এক গোষ্ঠীর সাথে অপর গোষ্ঠীর বিবাহ নিষিদ্ধ ছিল এবং বৃত্তি বদল অননুমোদিত ছিল, অর্থাৎ বৃত্তি কেউ পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ মেগাস্তিনিসের এই সপ্তজাতি তত্ত্ব অনেকখানি বর্ণ জাতি ব্যবস্থার উপর ভিত্তি করেই হয়তো প্রতিষ্ঠিত ছিল। নেক্সট কোশ্চেন, কণ্টক শোধন হলো এক প্রকার বিচারালয়। এটি কোন রাজত্বকালে লক্ষণীয়ভাবে বিদ্যমান ছিল? মৌর্য যুগ, চোল যুগ, কুষাণ, রাষ্ট্রকূট। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, মৌর্য যুগ। মৌর্য যুগে দুই ধরনের বিচারালয় ছিল, একটি ছিল ধর্মস্থীয় অপরটি ছিল কণ্টক শোধন। ধর্মস্থীয় এখানে দেওয়ানি মামলার বিচার হতো, অপরদিকে কণ্টক শোধন এই বিচারালয়ে ফৌজদারি মামলার বিচার হতো। এ প্রসঙ্গে বলে রাখি যে মৌর্য শাসক অশোক তিনি সাম্রাজ্যের সর্বত্র যাতে একই প্রকারের শাসন এবং বিচার ব্যবস্থা বজায় থাকে তার জন্য তিনি ব্যবহার সমতা ও দণ্ড সমতা চালু করেছিলেন। ব্যবহার সমতা অর্থাৎ সকলকে সমান চোখে এক্ষেত্রে দেখা হবে, আইনের চোখে সকলে সমান এবং একই অপরাধের জন্য বিভিন্ন ব্যক্তি সেটা সমান শাস্তি পাবেন, এক্ষেত্রে কোনো প্রকার পক্ষপাতিত্ব করা হবে না। তাহলে ব্যবহার সমতা ও দণ্ড সমতা, এই দুটোর মূল অর্থই যেটা দাঁড়ায় যে তিনি আইনের চোখে সকলে সমান তা প্রতিষ্ঠা করতে চেয়েছেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন শিলালিপিতে মৌর্যদের দ্বারা দুর্ভিক্ষে ত্রাণ ব্যবস্থার কথা উল্লেখ আছে? তক্ষশিলা শিলালিপি, মহাস্থান শিলালিপি, অপশন সিতে আছে বি ও ডি উভয়ই, অপশন ডিতে আছে সোগোড়া শিলালিপি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, বি ও ডি উভয়ই। অর্থাৎ মৌর্যদের দ্বারা দুর্ভিক্ষে ত্রাণ ব্যবস্থার তার কথা উল্লেখ পাওয়া যায় মহাস্থান শিলালিপি এবং সোগোড়া শিলালিপি থেকে। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে কোন কর্মকর্তাদের সংখ্যা বাকিদের চেয়ে বেশি ছিল? অপশন এ বিচার বিভাগীয়, অপশন বি সামরিক, অপশন সি কল্যাণ, অপশন ডি রাজস্ব। মৌর্য যুগে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। মৌর্য যুগে রাজস্ব প্রশাসন ব্যবস্থার যিনি প্রধান ছিলেন তিনি হলেন সমাহর্তা। নেক্সট কোশ্চেন, কোন শিলালিপিতে অশোক বৌদ্ধ ধর্ম ও সংঘের প্রতি তার বিশ্বাস ঘোষণা করেছিলেন এবং বুদ্ধকে ভাগবত বলেছিলেন? মাস্কি শিলালিপি, রুম্মিন্দেই শিলালিপি, সারনাথ স্তম্ভলিপি, ভাব্রু শিলালিপি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। আগেই বলেছি যে অশোক বৌদ্ধ ধর্মের প্রতি তার যে অনুরাগ সেই অনুরাগের প্রমাণ পাওয়া যায় দুটি শিলালিপি থেকে, একটি বৈরাট শিলালিপি, অপরটি ভাব্রু শিলালিপি। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগের 5 মার্ক কয়েন রৌপ্য মুদ্রায় নিম্নলিখিত কোন চিহ্নগুলি পাওয়া যায়?
অপশন এতে আছে সিংহ পাহাড় অর্ধচন্দ্র, অপশন বিতে ময়ূর পাহাড় অর্ধচন্দ্র, অপশন সিতে স্তূপ সিংহ অর্ধচন্দ্র, অপশন ডিতে বাঘ ময়ূর অর্ধচন্দ্র। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ময়ূর পাহাড় অর্ধচন্দ্র। নেক্সট কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যে প্রচলিত মুদ্রার নাম পান, টলা, কাকিনি, দিনার। মৌর্য যুগের প্রচলিত মুদ্রা হলো পান। মৌর্য যুগের এই পান মুদ্রা যেটা রূপোর তৈরি, এছাড়া রূপোর তৈরি মুদ্রা হলো কারসাপন, যেটা মৌর্য যুগে চালু ছিল। মৌর্য যুগে এই মুদ্রাগুলি হলো 5 মার্ক কয়েন। মৌর্য যুগে সোনার মুদ্রা প্রায় অনুপস্থিত ছিল। নেক্সট কোশ্চেন, মৌর্য প্রশাসনে রূপাদর্শক ছিলেন অপশন এ রাষ্ট্রের তত্ত্বাবধায়ক, অপশন বি সোনা রূপোর মুদ্রার সোনা রূপা তামার পরীক্ষক, অপশন সি 5 চিহ্নিত মুদ্রার পরীক্ষক, অপশন ডি গণিকাদের তত্ত্বাবধায়ক। মৌর্য যুগে রূপাদর্শক ছিলেন 5 চিহ্নিত মুদ্রার পরীক্ষক, অর্থাৎ যারা মুদ্রার উপর নজরদারি চালাতো তারা ছিলেন রূপাদর্শক। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে দৌভারিকা ছিলেন রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক, রাজ পরিবারের নিয়ন্ত্রক, জেল সুপার, বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক। মৌর্য যুগে একাধিক কর্মচারী ছিল এবং তারা বিভিন্ন দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন। তার লিস্ট একটি টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে যে কোন দপ্তরের সঙ্গে কোন কাজ যুক্ত ছিল। কারণ মৌর্য যুগের যে দপ্তরগুলো সেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি কিছু রেখেছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো এক্সামে এসেছিল, কিন্তু তোমাদের আরও অনেক বেশি জেনে রাখতে হবে, তাই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন অশোকের অনুশাসনটি রানী অনুশাসন নামে পরিচিত? পঞ্চম প্রধান স্তম্ভলেখ, তৃতীয় অপ্রধান স্তম্ভলেখ, প্রথম অপ্রধান স্তম্ভলেখ, দ্বিতীয় প্রধান স্তম্ভলেখ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, তৃতীয় অপ্রধান স্তম্ভলেখ। তৃতীয় অপ্রধান এই স্তম্ভলেখটি হলো এলাহাবাদ স্তম্ভলেখ এবং এটি রানীর অনুশাসন নামে পরিচিত। এই এলাহাবাদ স্তম্ভলেখতে 3 জন শাসকের নাম উল্লেখ রয়েছে। যেমন দেখো, প্রথমত অশোক, দ্বিতীয়ত সমুদ্রগুপ্ত, তৃতীয়ত মুঘল সম্রাট জাহাঙ্গীর। এছাড়া এই শিলালেখতে অশোকের তার স্ত্রী কারুবাকির নাম উল্লেখ রয়েছে। এছাড়া অশোকের পুত্র তিবরের নাম উল্লেখ রয়েছে। তিবর একমাত্র পুত্র যার নাম অশোকের শিলালেখতে উল্লেখ আছে, অন্যান্য পুত্রদের নাম কোনো শিলালেখতে নেই। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে এটা ইম্পর্টেন্ট, তাই বলে রাখলাম যে অশোকের কোন পুত্রের নাম শিলালেখতে উল্লেখ রয়েছে। তিবরের।
নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য গোত্রের অন্তর্ভুক্ত, এই বিবৃতিটি সঠিক। অপশন বিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক বিবরণীতে অমিত্র খাতেস নামে পরিচিত, এই বিবৃতিটি ভুল, কারণ বিন্দুসার তিনি অমিত্র খাতেস নামে পরিচিত। অপশন সিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতে অনাহারে মারা গিয়েছিলেন, এটি সঠিক। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে দূত হিসাবে এসেছিলেন, এটি সঠিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, যেটি ভুল বিবৃতি। এই কোশ্চেনটি আগেও আমরা করেছি। নেক্সট কোশ্চেন, সমাহর্তা মৌর্য প্রশাসনে কোন বিষয়ের দায়িত্বের সঙ্গে যুক্ত ছিলেন? রাজস্ব ব্যবস্থা, ধর্ম প্রচার, সামরিক বিভাগ, রাজ পরিবারের দেখাশোনা। সমাহর্তা তিনি রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। এ প্রসঙ্গে বলে রাখি, মৌর্য প্রশাসনে আরেকজন কর্মচারী নাম, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে গুরুত্বপূর্ণ, সেটি হলো সন্নিধাতা। এই সন্নিধাতা রাজার কোষাধ্যক্ষ ছিলেন। নেক্সট কোশ্চেন, কান্দাহার শিলালিপি লেখা হয়েছিল কোন ভাষায়? ফার্সি ও সংস্কৃত, প্রাকৃত ও পালি, অর্ধমাগধী ও সংস্কৃত, গ্রিক ও অ্যারামাইক। কান্দাহার শিলালিপি লেখা হয়েছিল গ্রিক ও অ্যারামাইক, এটি ছিল দ্বিভাষিক একটি শিলালিপি, এটা তোমরা মনে রাখবে, কারণ এক্সামে আসে যে দ্বিভাষিক শিলালিপি অশোকের কোন শিলালিপিটি ছিল, তাহলে কান্দাহার শিলালিপি, যেটা গ্রিক এবং অ্যারামাইকে লেখা। নেক্সট কোশ্চেন, অশোকের বেশিরভাগ শিলালিপি প্রাকৃত ভাষায় ছিল কারণ এটি রাষ্ট্রীয় ভাষা, অধিকাংশ মানুষ বুঝতে পারত, গৌতম বুদ্ধ কর্তৃক ব্যবহৃত, সেই সময়ে জানা একমাত্র ভাষা। অশোক প্রাকৃত ভাষা ব্যবহার করতেন কারণ অধিকাংশ মানুষ এই ভাষা বুঝতে পারত, অর্থাৎ মানুষের কাছে এই ভাষা অনেক বোধগম্য ছিল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, অশোকের শিলালিপির প্রথম পাঠোদ্ধার করেন আলেকজান্ডার কানিংহাম, ম্যাক্স মুলার, জেমস প্রিন্সেপ, মার্টিমার হুইলার। অশোকের লিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। 1837 খ্রিস্টাব্দে তিনি অশোকের লিপির পাঠোদ্ধার করেন। নেক্সট কোশ্চেন, সকল মানুষ আমার সন্তান তুল্য, এই উক্তিটি অশোকের কোন শিলালিপিতে রয়েছে? পঞ্চম শিলালেখ, দ্বিতীয় পৃথক শিলালেখ, কলিঙ্গ শিলালেখ, নবম শিলালেখ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, কলিঙ্গ শিলালেখতে এটির উল্লেখ রয়েছে যে তিনি সকল প্রজা তার যে সন্তান তুল্য তা তিনি উল্লেখ করেছেন। নেক্সট কোশ্চেন, অশোকের কোন শিলালিপিতে অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতার প্রমাণ পাওয়া যায়? একাদশ লিপি, দ্বাদশ লিপি, ত্রয়োদশ লিপি, চতুর্দশ লিপি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, দ্বাদশ লিপি। দ্বাদশ লিপিতে অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতার পরিচয় পাওয়া যায়। একাদশ লিপিতে রয়েছে ধম্ম প্রচার সম্পর্কে। ত্রয়োদশ লিপিতে রয়েছে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা। এছাড়া অশোক যে পশ্চিমী গ্রিক রাষ্ট্রগুলিতে দূত পাঠিয়েছিলেন তার বর্ণনাও পাওয়া যায় এই ত্রয়োদশ লিপি থেকে। চতুর্দশ লিপিতে রয়েছে রাষ্ট্র শাসন নীতি।
এছাড়া রয়েছে ধম্মের যে বিভিন্ন প্রিন্সিপেল বা নীতি। নেক্সট কোশ্চেন, অশোকের কোন শিলালিপিতে সামাজিক প্রচলিত কুসংস্কারগুলির প্রতি নিন্দার ইঙ্গিত রয়েছে? অষ্টম লিপি, নবম লিপি, দশম লিপি, চতুর্দশ লিপি? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, নবম লিপি। নবম লিপিতে অশোক সামাজিক প্রচলিত কুসংস্কারগুলির প্রতি চরম নিন্দা করেছেন। অষ্টম শিলালিপিতে জানা যায় যে বিহার যাত্রার পরিবর্তে ধম্মযাত্রা, অর্থাৎ শিকার এবং প্রমোদের ব্যাপারটা বিহার যাত্রা, সেই বিহার যাত্রার পরিবর্তে তিনি ধম্মযাত্রার কথা বলেন। দশম লিপিতে অশোকের ব্যক্তিগত বিশ্বাস এবং তার যে দর্শন সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। চতুর্দশ লিপিতে ধম্মের বিভিন্ন দিক এবং রাষ্ট্রশাসন নীতি সম্পর্কে জানা যায়, এই বিষয়টি আগে বলেছি। নেক্সট কোশ্চেন, অশোকের কোন শিলালিপি থেকে জানা যায় যে অশোক পশ্চিমী গ্রিক রাজন্যবর্গের দরবারে দূত পাঠিয়েছিলেন? দ্বাদশ লিপি, ত্রয়োদশ লিপি, একাদশ লিপি, দশম লিপি? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ত্রয়োদশ লিপি। অশোক যে সমস্ত গ্রিক রাজদরবারে দূত পাঠিয়েছিলেন তাদের সম্পর্কে একটু বিস্তারিত দেখে নাও। যেমন দেখো, অ্যান্টিওকাস, এই অ্যান্টিওকাস তিনি সিরিয়ার রাজা ছিলেন এবং অ্যান্টিওকাসের দরবারে তিনি দূত পাঠান। এই অ্যান্টিওকাস ত্রয়োদশ শিলালিপিতে আন্তিওক নামে পরিচিত, অর্থাৎ এগুলো হলো রাজার নাম যাদের দরবারে তিনি দূত পাঠিয়েছিলেন, এবং তার যে শিলালেখতে তারা কি নামে উল্লেখ রয়েছে সেটা এখানে লেখা রয়েছে। টলেমি ফিলাডেলফাস, যিনি মিশরের রাজা এবং ত্রয়োদশ শিলালিপিতে তিনি তুরমায়া নামে পরিচিত। অ্যান্টিগোনাস গোনাটাস, ম্যাসিডোনিয়ার রাজা, তিনি অন্তকিনি এই নামে শিলালেখতে পরিচিত। মেগাস, যিনি সাইরিনের রাজা ছিলেন আফ্রিকার, তিনি মগ এই নামে পরিচিত। অপরদিকে আলেকজান্ডার, তিনি এপিরাসের রাজা, তিনি অলিক সুন্দর এই নামে পরিচিত। এই নামগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, কারণ এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি মৌর্য যুগের জনপদ নয়? স্থানীয়, কার্বটিক, দ্রোণবাপ, সংগ্রহণ? দ্রোণবাপ এটি মৌর্য যুগের জনপদ নয়। দ্রোণবাপ এটি গুপ্ত যুগের পরিমাপের একক। স্থানীয়, কার্বটিক এবং সংগ্রহণ এগুলি মৌর্য যুগের জনপদ। মৌর্য যুগের 4টি জনপদ রয়েছে এবং সেই 4টি জনপদ একটু দেখে নাও, এবং এই জনপদগুলো কতগুলো গ্রাম নিয়ে গঠিত হতো। যেমন দেখো, স্থানীয়, দ্বিতীয়ত দ্রোণমুখ, তৃতীয়ত কার্বটিক, চতুর্থত সংগ্রহণ। এই যে জনপদগুলি রয়েছে, এই জনপদগুলো কতগুলো গ্রাম নিয়ে গঠিত। যেমন স্থানীয় 800টি গ্রাম নিয়ে গঠিত, দ্রোণমুখ 400টি গ্রাম নিয়ে গঠিত, কার্বটিক 200টি গ্রাম নিয়ে গঠিত, সংগ্রহণ 10টি গ্রাম নিয়ে গঠিত। এগুলো খুব ভালো করে মনে রাখবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জনপদগুলোর নাম আসবে বা কতগুলো গ্রাম নিয়ে এগুলি গঠিত এই বিষয় সম্পর্কে কোশ্চেন এখান থেকে আসতেই পারে।
নেক্সট কোশ্চেন, সেনাভক্ত হল অপশন এ সৈন্যবাহিনীর পারিশ্রমিক, অপশন বি কোনো গ্রামের ওপর দিয়ে সৈন্য গেলে প্রদেয় কর, অপশন সি বিশেষ কাজের জন্য সৈন্যদের পুরস্কার, অপশন ডি উপরের কোনোটি নয়। মৌর্য যুগে সেনাভক্ত ছিল একটি কর এবং এই কর তখন দিতে হতো যখন কোনো গ্রামের ওপর দিয়ে সৈন্য যেত, তখন গ্রামবাসীকে এই কর প্রদান করতে হতো। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। মৌর্য যুগে আর যে সমস্ত করগুলি প্রচলিত ছিল সেই করগুলি সম্পর্কে একটু দেখে নাও। মৌর্য যুগে প্রচলিত কর ছিল ভাগ। এই ভাগ ছিল উৎপন্ন শস্যের ওপর 1/6 অংশ, অর্থাৎ 6 ভাগের 1 অংশ ভাগ হিসাবে প্রদান করতে হতো। এটি ছিল শস্যের ওপর কর। বলি, এই করটি ছিল অতিরিক্ত কর। এবং বিবিত কর ছিল পশুচারণ ভূমির ওপর কর। হিরণ্য, এটি নগদ অর্থে আদায় করা হতো। অপরদিকে উদয়ভানু, এটি ছিল আয়কর। এবং রজ্জু কর ছিল জমি জরিপ কর, অর্থাৎ জমি জরিপের জন্য যে কর আদায় করা হতো সেটি ছিল রজ্জু। চোর রজ্জু হলো যে চৌকিদার নিয়োগ করা হতো এবং তার জন্য যে কর আদায় করা হতো সেটি হলো চোর রজ্জু। নেক্সট কোশ্চেন, সম্রাট অশোকের লিপি লেখা হয়েছিল ব্রাহ্মী লিপি, সংস্কৃত লিপি, প্রাকৃত লিপি, দেবনাগরী লিপি। সম্রাট অশোকের যে শিলালেখগুলি ছিল সেই শিলালেখতে ব্রাহ্মী লিপি ব্যবহৃত হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ব্রাহ্মী লিপি। অশোকের শিলালিপিগুলিতে ভাষা এবং লিপি সম্পর্কিত বিষয়টি আগের স্লাইডে ডিটেল ডিসকাস করেছি, তাই এখানে আর এই নিয়ে ডিটেল ডিসকাস করলাম না। নেক্সট কোশ্চেন, নিচের কোন শিলালিপি থেকে রাজা পুষ্যমিত্র শুঙ্গ কর্তৃক সম্পাদিত দুটি অশ্বমেধ যজ্ঞের তথ্য পাওয়া যায়? সারনাথ শিলালিপি, বেসানগর শিলালিপি, অযোধ্যা শিলালিপি, হাতিগুম্ফা শিলালিপি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, অযোধ্যা শিলালিপি। পুষ্যমিত্র শুঙ্গ, তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, অর্থাৎ মৌর্য বংশের পর শুঙ্গ বংশ রাজত্ব করেছিল এবং এই মৌর্য বংশের সমাপ্তি ঘটেছিল 187 খ্রিস্টপূর্ব নাগাদ। এই মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। এই বৃহদ্রথকে সিংহাসনচ্যুত করে পুষ্যমিত্র শুঙ্গ তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এই শুঙ্গ বংশ রাজত্ব করেছিল 187 খ্রিস্টপূর্ব থেকে 75 খ্রিস্টপূর্ব এই সময়কালে। এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। শুঙ্গ বংশের পরবর্তী যে রাজবংশ ছিল তা ছিল কাণ্ব বংশ। এই কাণ্ব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাসুদেব কাণ্ব। এই কাণ্ব বংশ রাজত্ব করেছিল 75 খ্রিস্টপূর্ব থেকে 25 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই কাণ্ব বংশের যিনি শেষ শাসক ছিলেন তিনি ছিলেন সুশর্মন। আর শুঙ্গ বংশের শেষ শাসক হলেন দেবভূতি। এবং এই বংশের প্রতিষ্ঠাতা হল পুষ্যমিত্র শুঙ্গ।
এই প্রসঙ্গে বলে রাখি যে পুষ্যমিত্র শুঙ্গের এই অশ্বমেধ যজ্ঞ যে দুটি তিনি করেছেন, এর প্রথম অশ্বমেধ যজ্ঞের যিনি পুরোহিত ছিলেন তিনি হলেন পতঞ্জলি। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে পতঞ্জলি কোন শাসকের সমসাময়িক ছিলেন। তাহলে পতঞ্জলি তিনি পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন। এই পতঞ্জলির লেখা গ্রন্থ হল মহাভাষ্য। নেক্সট কোশ্চেন, কালিদাসের মালবিকাগ্নি মিত্রম নাটকের নায়ক অগ্নিমিত্র কোন বংশের শাসক? শুঙ্গ বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ, নন্দ বংশ? অগ্নিমিত্র তিনি শুঙ্গ বংশের শাসক। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। শুঙ্গ বংশের শাসক এই অগ্নিমিত্র তিনি পুষ্যমিত্র শুঙ্গের পুত্র ছিলেন। এ প্রসঙ্গে আরেকটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, শুঙ্গ বংশের একজন শাসক যার নাম ভাগভদ্র, এই ভাগভদ্রের সময়ে একজন গ্রিক দূত তিনি ভারতে এসেছিলেন, তার নাম হেলিওডোরাস। এই হেলিওডোরাস তিনি গ্রিক রাজা অ্যান্টিয়ালকিডাসের দূত ছিলেন। এই হেলিওডোরাস তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার এই বৈষ্ণব ধর্ম গ্রহণের বর্ণনা পাওয়া যায় একটি লিপি থেকে। সেই লিপিটির নাম হল বেসানগর শিলালিপি। এটি এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে গুরুত্বপূর্ণ। তোমাদের এইভাবে কোশ্চেন দেখতে পাবে যে হেলিওডোরাস এর বৈষ্ণব ধর্ম গ্রহণের বর্ণনা কোন লিপি থেকে জানা যায়? তাহলে বেসানগর লিপি থেকে জানা যায়। তাহলে হেলিওডোরাস তিনি কার দূত ছিলেন? গ্রিক রাজা অ্যান্টিয়ালকিডাস। এই ছিল মৌর্য সাম্রাজ্য এই টপিকটির ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। আশা করি এই ক্লাস তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। যারা ভিডিওটি প্রথম দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।